আপনারা যখনই বলবেন রংপুর দখল করব, আমরাও বলবো ক্যালকাটা দখল করব। আগের দিন শেষ, এখন নতুন জমানা শুরু। আপনাদের দাসী তো আপনাদের কাছে চলে গেছে, এখন তো দাসী এখানে নাই। আমরা আপনাদের দাসী না। যদি বাংলাদেশের সাথে সুসম্পর্ক করতে চান, কাঁটাতারের বেড়া উঠে নেন। দিল্লির দাদাগিরির দিন যে শেষ, তাই এবার লাখো মানুষের সামনে দাঁড়িয়ে আঙুল উঁচিয়ে বুঝিয়ে দিলেন বীর বিক্রম কর্নেল অলি আহমেদ। তাও কোথাও দাঁড়িয়ে যে রংপুরকে নিয়ে ওপার বাংলার কিছু উগ্র ইউটিউবার আর তথাকথিত রাজনীতিকরা বলেছিল রংপুর নাকি তারা দখল করে নেবে, ঠিক সেই রংপুরের মাটি থেকেই ধেয়ে গেল এক কঠিন বুলেট বার্তা। কর্নেল অলির এই তীব্র হুঙ্কারে কিভাবে কাঁপিয়ে দিল দিল্লির মসনদ। বিস্তীর্ণ এলাকা জুড়ে সীমান্তে সুড়সুড়ি দিচ্ছে প্রতিবেশী ভারত। আমরা প্রতিবাদ করছি, জনগণ প্রতিবাদ করছে। শুধু প্রতিবাদ করছে না, প্রতিরোধ করার জন্য বিজিবির সৈনিকদের সাথে সমান তালে জনগণ লড়াই করে যাচ্ছে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাজের উপর খুশি দেশের ৭৫% মানুষ, এমনটাই জানাচ্ছে একটি বিশ্বস্ত জরিপ। তারেক রহমান বসার পর থেকে ভারতের দাদাবাবুদের কপালে এখন চিন্তার গভীর ভাঁজ। দিল্লির ক্ষমতার কেন্দ্রবিন্দু সাউথ ব্লকের হাই সিকিউরিটি ওয়ার রুমে এখন চলছে একের পর এক জরুরি মিটিং। ভারতের টিভি চ্যানেলগুলো যতই হুমকি দিক না কেন, ভেতর থেকে দিল্লির জেনারেলদের খুব ভালো করেই জানেন যে একটিমাত্র ভুল সিদ্ধান্ত নিলেই ভারতের মানচিত্র আক্ষরিক অর্থেই দুটুকরো হয়ে যাবে। তিস্তা মহাপরিকল্পনা এখন ভারতের কাছে এক আতঙ্কের নাম। তিস্তা মহাপরিকল্পনাকে আটকাতে এবার আমেরিকার পায়ে ভারত সরকার। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরের পরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা করেন। বাংলাদেশের এই মেগা প্রকল্পকে বাতিলের বহু প্রচেষ্টা করছে ভারত। সবকিছুতেই ব্যর্থ হয়ে এবার আমেরিকার পায়ে ধরছে তারা। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশবিশেষ ইতিমধ্যে আপনারা দেখে নিয়েছেন। দেখেই বুঝতে পেরেছেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় হতে চলেছে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসুন, তাহলেই বুঝতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে জানা অজানা অনেক রকমের তথ্য। তাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে আসুন। 2026 সালে বাংলাদেশের গদিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বসার পর থেকে ভারতের দাদাবাবুদের কপালে এখন চিন্তার গভীর ভাঁজ। দিল্লির ক্ষমতার কেন্দ্রবিন্দু সাউথ ব্লকের হাই সিকিউরিটি ওয়ার রুমে এখন চলছে একের পর এক জরুরি মিটিং। ভারতের টিভি চ্যানেলগুলো যতই হুমকি দিক না কেন, ভেতর থেকে দিল্লির জেনারেলদের খুব ভালো করেই জানেন যে একটিমাত্র ভুল সিদ্ধান্ত নিলেই ভারতের মানচিত্র আক্ষরিক অর্থেই দুটুকরো হয়ে যাবে। গত 55 বছর ধরে ভারত আমাদের সীমান্তে নানাভাবে চাপ সৃষ্টি করলেও সরাসরি সামরিক হামলা চালানোর সাহস দেখাতে পারেনি। কিন্তু কেন একটি পারমাণবিক শক্তিধর দেশ এই ছোট্ট বাংলাদেশকে জমের মতো ভয় পাচ্ছে? তারেক রহমানের এমন 3টি গোপন হাতিয়ার আছে যা ভারতের রাতের ঘুম হারাম করে দিয়েছে। আজকের এই বিশেষ প্রতিবেদনে সেই রোমাঞ্চকর সামরিক রহস্যগুলো পুরোপুরিভাবে ফাঁস করা হবে। ভারতের অনেক বড় নেতা প্রায় গলা ফাটিয়ে কথা বলেন। তারা বলেন চাইলেই নাকি কয়েক ঘন্টার মধ্যে ঢাকা দখল করে নেওয়া যায়। তাদের কাছে বিশ্বের সেনাদল আছে, পরমাণু বোমা আছে, সুখয় বা রাফেলের মতো ভয়ঙ্কর সব যুদ্ধবিমান রয়েছে, রাশিয়ার তৈরি T-90 নামের বিশাল ট্যাঙ্কও আছে। এইসব দেখে মনে হতে পারে ভারত বুঝি এক বিশাল দানব আর বাংলাদেশ তার সামনে ছোট্ট এক টুকরো খাবার। কিন্তু আসল সত্যটা হলো ভারতের এইসব বড় বড় কথা শুধু টিভির পর্দাতেই মানায়। বাস্তবে তারা ভালো করেই জানে বাংলাদেশের মাটিতে পা রাখলে তাদের কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে। তারেক সরকারের হাতে এমন কিছু গোপন টেকনিক আছে যা মোদী প্রশাসনকে রীতিমতো ঘাম ছুটিয়ে দেয়। চলুন একে একে সেই গোপন চালগুলো সম্পর্কে বিস্তারিতভাবে জানা যাক। প্রথম গোপন হাতিয়ারটি হলো মুরগির গলা বা 7 সিস্টারের ফাঁদ। দিল্লির বড় বড় কথার ফানুস ফুটো করে দেওয়ার সবচেয়ে বড় চাবিকাঠি লুকিয়ে আছে এখানেই। এই জায়গাটি নিয়ে ভারতের বড় বড় অফিসাররা সারাক্ষণ আতঙ্কে ভোগেন। মিলিটারি ভাষায় একে বলা হয় চিকেন স্নেক বা মুরগির গলা। ভারতের ম্যাপের দিকে তাকালে পরিষ্কার বোঝা যায় শিলিগুড়ি করিডোর নামের একটা জায়গা আছে। এই রাস্তাটি মাত্র 22 কিলোমিটার চওড়া এবং ভীষণ সরু। ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্ব দিকের 7টি রাজ্যকে যুক্ত করার একটি মাত্র রাস্তা। এই 7টি রাজ্য 7 সিস্টার্স নামে বেশি পরিচিত। আর সবচেয়ে ভয়ের কারণ হলো এই সরু রাস্তাটি একদম বাংলাদেশের সীমানার গা ঘেঁষে অবস্থিত। তারেক সরকার খুব ভালো করেই জানে এই মুরগির গলায় সামান্য চাপ দিলেই মোদী প্রশাসনের নাকানি চুবানি অবস্থা। এখানে একটি ছোট আঘাত বা রাস্তাটি আটকে দিলেই ভারতের অহংকার একেবারে মাটিতে মিশিয়ে যাবে। অর্থাৎ ভারতের মূল ভূখণ্ড থেকে এই 7টি রাজ্য চিরতরে আলাদা হয়ে যাবে। আর দিল্লি এই ভয়ে তো সবচাইতে বেশি কাঁপে। ভারত যদি কখনো বাংলাদেশের দিকে তেড়ে আসে তবে তার আগেই তাদের নিজস্ব অস্তিত্ব কেটে দেওয়া হতে পারে। শুধু কি তাই, এর সঙ্গে যুক্ত হবে ভারতের ভেতরকার আগুন। আসাম, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড আর মণিপুরের মতো 7 সিস্টার্সের রাজ্যগুলোতে বহু বছর ধরেই স্বাধীনতার দাবিতে আগুন চলছে। কিছুদিন আগেই মণিপুরে যে ভয়াবহ মারামারি আর অঘটন ঘটেছে সেটা তো ছিল কেবল ছোট একটা ট্রেলার। বাংলাদেশ সীমান্তে ভারতীয় সেনা মাতব্বরি করতে এলে এই রাজ্যগুলোর বিদ্রোহী দলগুলো একযোগে স্বাধীনতার ঘোষণা দিয়ে বসবে। তখন মোদী প্রশাসন নিজেদের ঘর সামলাবে নাকি বাহিরে যুদ্ধ করবে সেই হিসাব মিলাতেই হিমশিম খাবে। তখন তারা টের পাবে যে ছেড়ে দে মা কেঁদে বাঁচি এই অবস্থা।
তারা আসলে নিজের ঘরের ভেতরেই আগুন লাগাচ্ছে। নিজের ঘরের ভেতরে আগুন লাগার ভয়ে মোদী প্রশাসন আরও একটি বড় বিপদের অপেক্ষা করছে বাংলাদেশের মাটিতে। আর সেই বিপদের কথা শুনলে যে কারো গায়ের লোম খারাপ হয়ে যাবে। দ্বিতীয় গোপন হাতিয়ারটি হলো প্রকৃতির তৈরি এক বিশাল ফাঁদ আর এদেশের সাধারণ মানুষের হার না মানা জেদ। দিল্লির কর্তারা ভাবেন তাদের কাছে অত্যাধুনিক ট্যাঙ্ক আর যুদ্ধ বিমান আছে, কিন্তু বাংলাদেশের কাদাপানির ফাঁদ যে তাদের জন্য সাক্ষাৎ জমদূত এটা তারা ভালো করেই জানেন। ৭১ সালের এপ্রিলে যখন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সেনাপ্রধান শ্যাম ম্যানেককে পূর্ব পাকিস্তানে হামলার নির্দেশ দিয়েছেন, কিন্তু সেই সেনাপতির মুখের উপর কাঁ দিয়ে বলেছেন বাংলার বর্ষাকাল আর কাদামাটি ভারতীয় বাহিনীকে জ্যান্ত উপরে দাবিয়ে দেবে। মানে বুঝলেন, দিল্লির বড়বাবুরা এখন এসির বাতাসে ম্যাপ ঘাটেন, তখন তারা খুব ভালো করেই বোঝেন বাংলাদেশের মাটি ও পরিবেশ তাদের জন্য কতটা নিরাপদ। ভারতের কাছে থাকা বিশাল বিশাল সব T-90 ট্যাঙ্ক আর ভারী সামরিক গাড়িগুলো দূর থেকে দেখেই যতই ভয়ঙ্কর লাগুক না কেন, বাংলাদেশের মাটিতে পা রাখা মাত্রই সেগুলো কাদায় মিলিয়ে যাবে। আমাদের দেশের জালের মতো ছড়িয়ে থাকা হাজারো নদী, ছোট বড় খালবিল আর বর্ষার পানি যে কোনো আধুনিক সেনাদলের জন্য এক ভয়ঙ্কর গোলকধাঁধা। কাদা আর পানিতে ভরা এই এলাকার বিশাল সেনাদল দিয়ে ঢুকে পড়া মানি হলো খাল কেটে কুমিরারা। ভারী অস্ত্র নিয়ে এখন চলাফেরা করা একেবারে অসম্ভব একটা ব্যাপার। ভারতের প্লেনগুলো আকাশ থেকে হয়তো বোমা ফেলতে পারবে, কিন্তু মাটিতে নেমে কোনো জায়গা দখল করা তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। এর চাইতেও বড় ভয়ের কারণ হলো এদেশের মানুষের ভয় ডরহীন মানসিকতা। যে কোনো বিপদে এদেশের সাধারণ মানুষ যেভাবে এক হয়ে রুখে দাঁড়ায় তা পৃথিবীর ইতিহাসে খুবই বিরল। আধুনিক অস্ত্র দিয়ে হয়তো সামরিক একটা চমক দেখানো যায়, কিন্তু কোটি কোটি দেশপ্রেমিক মানুষের অদম্য সাহসের দেয়াল ভেঙে ফেলা কারো পক্ষেই সম্ভব নয়। যখন দেশের উপর কোনো বড় বিপদ আসে তখন এদেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা সবাই এক হয়ে যায়। সবাই মনে করে একটাই চিন্তা থাকে, নিজের দেশকে বাঁচানো। তাদের একতা আর বুক ভরা সাহস দেখে বিশ্বের বড় বড় দেশগুলো তো অবাক হয়ে যায়। ভারতের জেনারেলরা এই বিষয়টা খুব ভালো করেই জানেন। তারা জানেন এদেশের মানুষের মনে কোনো ভয় নেই, তারা হার মানতে জানে না। আধুনিক বন্দুক আর ট্যাঙ্ক দিয়ে হয়তো মাটির কিছু অংশ সামরিক সময়ের জন্য কেড়ে নেওয়া যায়, কিন্তু কোটি কোটি মানুষের জেদের কাছে শেষ পর্যন্ত মাথা নোয়াতে হয় না। প্রকৃতির এই বিশাল ফাঁদ আর মানুষের এই লড়াকু মানসিকতাই ভারতের যে কোনো স্বপ্নকে এক নিমিষে মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য একদম যথেষ্ট। তবে শুধু সীমানা আর প্রকৃতির সুবিধাই নয়, তারেক সরকারের হাতে এমন এক বিশাল হাতিয়ার আছে যা ভারতের ঘুম চিরতরে হারাম করে দিয়েছে। আর তাই তৃতীয় এবং একদম শেষের গোপন হাতিয়ারটি হলো বিশ্ব রাজনীতির এক দারুণ মাস্টারস্ট্রোক। ঢাকা এখন আর একা পথ চলা নীতিতে নেই। বিশ্ব দরবারে বাংলাদেশ এখন এমন এক শক্তিশালী বন্ধুজোট গড়ে তুলেছে যাদের নেতাদের সবসময় আতঙ্কে রাখে। ভারত যদি ভুল করেও বাংলাদেশের দিকে এক পা বাড়ায়, তাদের শুধু একদিক থেকে লড়লেই চলবে না। ভারতের মানচিত্রের উপর দিকে তাকালে বোঝা যায় লাদাখ এবং অরুণাচল সীমান্তে আগে থেকে উৎপেতে বসে আছে বিশাল এক ড্রাগন। চীনা সবসময় সুযোগের অপেক্ষায় থাকে। বাংলাদেশ সীমান্তে ভারত একটু ব্যস্ত হওয়া মাত্রই চীন তাদের আসল রূপ নিয়ে হাজির হবে। ভারত তখন বুঝতে পারবে কোন দিকটা সামলাবে। একদিকে বাংলাদেশের ভেতরে আটকে পড়া, অন্যদিকে চীনের ভেতরে সেনাদল। দুই দিক থেকে আসাই বিশাল চাপের মুখে ভারতের অহংকার একেবারে চূর্ণ হয়ে যাবে। একই সাথে পুরো বিশ্বের বড় বড় দেশগুলো ভারতের উপর এমন এক চরম অর্থনৈতিক চাপ ফেলবে যে ব্যবসা বাণিজ্য সব থমকে যাবে। বিদেশি কোম্পানিগুলো ভারত থেকে তাদের টাকা তুলে নিতে পারবে। এতে করে নিমিষে তাদের শেয়ার বাজারে তাসের ঘরের মতো ভেঙে পড়বে। সাধারণ মানুষের কাছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার টাকা থাকবে না। দেশে দেশে তাদের পণ্য বিক্রি বন্ধ হয়ে যাবে। তখন ভারতের ভেতরে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসবে। একদিকে সেভেন সিস্টার্সের বিদ্রোহ, অন্যদিকে প্রকৃতির ফাঁদ আর সবচেয়ে বড় দেশগুলোর চারিদিক থেকে আসা চাপ। সব মিলিয়ে মোদী প্রশাসন খুব ভালো করেই জানে ঢাকাকে ঘাটাতে হলে তাদের নিজেদের দেশটাই সবচেয়ে বড় সংকটের মধ্যে পড়বে। ভারতের টিভি চ্যানেলগুলো প্রতিদিন সন্ধ্যায় বসে যতই গলা ফাটাক না কেন, পর্দার পেছনের আসল সত্যটা হলো পরমাণু বোমা থাকার পরেও ছোট্ট এই দেশের দারুণ বুদ্ধির কাছে তারা আজ পুরোপুরি অসহায়। তারা জানে বাংলাদেশ ছোট হতে পারে, কিন্তু তাদের বুদ্ধি আর সাহস মোটেও ছোট নয়। গত কয়েক বছরে বাংলাদেশ যেভাবে বিশ্বের অন্য দেশগুলোর সাথে নিজের সম্পর্ক মজবুত করেছে তা ভারতের জন্য বিশাল চিন্তার কারণ। ভারত এখন বুঝতে পেরেছে তাদের চারিদিকে একটা অদৃশ্য দেয়াল তৈরি হচ্ছে। চাইলেই তারা আগের মতো গায়ের জোর দেখাতে পারবে না। বাংলাদেশের বর্তমান সরকার খুব হিসেব করে প্রতিটি পা ফেলছে। তারা জানে কখন কোন দিকে কোন চালটা দিতে হবে। মোদীর সরকারের প্রতিটি পদক্ষেপের উপর ঢাকার কড়া নজর রয়েছে। ভারতের ছোটখাটো উস্কানিতে ঢাকা এখন আর সহজে রেগে যায় না এবং তারা খুব শান্ত মাথায় সবকিছুর জবাব দেয়। আর এই শান্ত থাকার কৌশলটাই ভারতকে আরো বেশি পাগল করে দিচ্ছে। তারা কি বুঝতে পারছে না বাংলাদেশ আসলে কি ভাবছে? বাংলাদেশের এই নীরবতা আর ভেতরে ভেতরে নিজেদের শক্তি বাড়ানো ভারতের নেতাদের রাতের ঘুম যেন কেড়ে নিয়েছে। বাংলাদেশ ভারতকে চাপে রাখার কৌশল অবলম্বন করতে গিয়ে নিজেরা ফ্যাসাদে পড়ে গেছে। কিভাবে পড়েছে? যে তথ্য আমরা জানতে পারছি যে তারেক রহমান কার্যত ভারতকে চাপে রাখার জন্য যে তাস পকেটে নিয়ে চীনে গেছিলেন বা বেজিংয়ে গেছিলেন, তা হলো তিস্তা প্রজেক্ট বা তিস্তা মহাপ্রকল্প। বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনা এখন ভারতের কাছে এক আতঙ্কের নাম। তিস্তা মহাপরিকল্পনাকে আটকাতে এবার আমেরিকার পায়ে ভারত সরকার। আপনারা সবাই ইতিমধ্যে জানেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরের পরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা করেন। বাংলাদেশের এই মেগা প্রকল্পকে বাতিলের বহু প্রচেষ্টা করছে ভারত। সব কিছুতেই ব্যর্থ হয়ে এবার আমেরিকার পায়ে ধরছে তারা। বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন আটকে দিবে আমেরিকা, এমনটা ভেবেই দিনের আলোতে খোয়াব দেখছে পশ্চিমবাংলার মিডিয়া। কি বলছে তারা আসুন তা দেখি। তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ,
প্রিয় জন্মভূমিকে নিয়ে আমাদের এই পথ চলায় বিডিটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনিও। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান তিনি বেশ কয়েক মাস ধরে চেষ্টা করে শেষ পর্যন্ত চীনের সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিত্ব অর্থাৎ চীনা প্রেসিডেন্ট সি জিনপিংয়ের সঙ্গে একটি বৈঠক স্থির করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের। এবং এক্ষেত্রে বাংলাদেশ ভারতকে চাপে রাখার কৌশল অবলম্বন করতে গিয়ে নিজেরা ফ্যাসাদে পড়ে গেছে। কিভাবে পড়েছে যে তথ্য আমরা জানতে পারছি যে তারেক রহমান কার্যত ভারতকে চাপে রাখার জন্য যে তাস পকেটে নিয়ে চীনে গেছিলেন বা বেজিংয়ে গেছিলেন তা হলো তিস্তা প্রজেক্ট বা তিস্তা মহাপ্রকল্প। এবং তিনি তিস্তা মহাপ্রকল্প নিয়ে সি জিনপিংয়ের সঙ্গে আলোচনায় বসেন। আলোচনায় যে নির্যাস আমরা বিভিন্ন সূত্র বিভিন্ন রিপোর্ট আমাদের কাছে আসছে তাতে এখনও পর্যন্ত চীন বাংলাদেশকে এআই একই সঙ্গে গ্রিন প্রজেক্ট এবং ডিজিটাল ইকোনমি পাশাপাশি কার্বন মনোঅক্সাইডকে নিয়ন্ত্রণ কীভাবে করা যায় সহ বিভিন্ন বিষয়ে তারা সহায়তা করার আশ্বাস দিয়েছে। কিন্তু চীনের সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিত্ব সি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের ওই বৈঠকে কখনোই চীন একথা বলেনি যে তারা তিস্তা প্রজেক্টকে সাপোর্ট করবে বা তিস্তা প্রজেক্টে তারা ব্যাপকভাবে এখন ইনভেস্ট করবে। এই ছবি কোথাও উঠে আসেনি। প্রথম বিষয় কেন? কারণ একটা বিষয় মাথায় রাখতে হবে যে 2014 সাল থেকে তিস্তা মহাপ্রকল্পকে নিয়ে চীন ভীষণভাবে ইন্টারেস্টেড। তারা বারংবার হাসিনা গভর্নমেন্টের সঙ্গে কথা বলেছিল, শেষ পর্যন্ত হাসিনা সরকার এতে রাজি হয়েছিল না, কিন্তু চীন তবু হাল ছাড়েনি। কিন্তু শেষ পর্যন্ত যখন চীনের কাছে এই বৈঠকটি এলো তখন চীন কেন সরে দাঁড়ালো তিস্তা মহাপ্রকল্প থেকে? তারেক রহমান নয়াদিল্লির বিরুদ্ধে যে তাসটা ফেলতে চেয়েছিলেন সেই তাসটা ক্লিক করলো না কেন? তার অনেকগুলো কারণ বিশেষজ্ঞদের সামনে এসছে। প্রথম বিষয় হলো যে তিস্তার যে মূল জলরাশি সেটা ভারতবর্ষের হাতেই। ফলে চীন যদি এই তিস্তা প্রজেক্টে প্রচুর পরিমাণে ইনভেস্ট করে, জল যদি তারা তাদের প্রজেক্ট অনুসারে বা তাদের প্রস্তাবিত ব্যবসায়িক প্রকল্প হিসেবে না পায় তাহলে সেটা সফলতা পেতে পারে না। দ্বিতীয়ত চীনের কাছে বাংলাদেশের গোপন করে গেছিল, যেটা চীন পরবর্তী সময় জানতে পারে বা তাদের গোয়েন্দারা জানতে পারেন, দুটি গোপন চুক্তি ঢাকা ইতিমধ্যেই আমেরিকার সঙ্গে করে ফেলেছে বা করার পথে রয়েছে। প্রথম চুক্তি অর্থাৎ জিওসমিয়ার অর্থ হলো যে বাংলাদেশের যে কোনো মিলিটারি ইন্টেলিজেন্স, যে কোনো ইনফরমেশান, যে কোনো ধরনের তাদের গোপন গোয়েন্দা রিপোর্ট সেটা বাংলাদেশ বাধ্যতামূলকভাবে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএকে জানাতে বাধ্য থাকবে। অর্থাৎ বকলবে বাংলাদেশ যাবতীয় যে মিলিটারি ইন্টেল বা তাদের যে অন্যান্য ইন্টেলগুলো আছে সেগুলোর উপরে মার্কিন থাবা বসে গেছে, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় এআরটি, এটা বাণিজ্যিক চুক্তি, এটাও আমেরিকার সঙ্গে বাংলাদেশ ইতিমধ্যে করে ফেলেছে। ইউনুসের জামানা থেকে এটা চলছিল। সেই চুক্তি মোতাবেক বাংলাদেশ কখনোই অন্য কোনো রাষ্ট্র যেমন রাশিয়া এবং চীনের সঙ্গে, তারা এই দুটি রাষ্ট্রের সঙ্গে কখনোই বাণিজ্য করতে পারবে না। অর্থাৎ চীন এখানে পরিষ্কার একটা ছবি পেয়ে যায়। দ্বিতীয় ছবি যেন জানতে পারছি বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট অনুসারে, যেদিনকে তারেক রহমান চীনের উদ্দেশ্যে রওনা দেন ঢাকা থেকে, সেদিন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন তিনি সমস্ত মন্ত্রী এবং আধিকারিকদের ডেকে পাঠান, বৈঠক করেন এবং সেখানে তিনি পরিষ্কার জানিয়ে দেন যে এই সফরে যদি তারেক রহমান চীনের সঙ্গে এমন কোনো চুক্তি করে যা আমেরিকা এবং ঢাকার চুক্তিকে কোনোভাবে লঙ্ঘিত করছে, সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্প কড়া সিদ্ধান্ত নেবে ঢাকা সম্পর্কে। এই বার্তা ব্রেন্ট সরাসরি জানিয়ে দেন বাংলাদেশের কাউন্টার পার্টকে। ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া দাবি করছে বাংলাদেশ আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি করেছে, তাই চীনের সাথে এখন আর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে না। অথচ বাংলাদেশ চীনের সাথে কেবল বাণিজ্য চুক্তিই করেনি, উল্টো চীনা যুদ্ধবিমান জে-10C কেনারও চুক্তি করে ফেলেছে। বাস্তবতা হচ্ছে ভারত বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনা আটকাতে না পেরে এখন আমেরিকার পায়ে ধরছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে দাঁড়িয়ে সাফ জানিয়ে দেন বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই হবে। ভারত এই মেগা প্রকল্প আটকাতে সব কিছুই করবে, এমনকি বাংলাদেশের রংপুরে আক্রমণও করতে পারে। বাংলাদেশ সরকার এবং জনগণকে প্রস্তুত থাকতে হবে ভারতের যে কোনো আগ্রাসনকে রুখে দিতে। দর্শক, এতক্ষণ ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এরকম নিত্য নতুন গরম গরম নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথে আপনারা সবাই যুক্ত থাকুন। আজকে কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো নিউজ নিয়ে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত বিডি নিউজ ভিশনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।